দর্শক, শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে খাবারের অভাবে অনেকে মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানান, জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া ও গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানান তিনি। এদিকে শনিবার রাতে ভূমধ্য সাগরের জাহাজ ডুবিতে নিহত ২২ জনের ২০ জনই বাংলাদেশি। আবারও ভূমধ্য সাগরে জাহাজ ডুবি। এবারও সেই জাহাজের যাত্রীদের বড় অংশই বাংলাদেশি। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের আশায় দালালের খপ্পরে পড়ে সেই জাহাজে চেপেছিলেন তারা। এর মধ্যে ছিলেন নারী ও শিশুও। টানা প্রায় ৬ দিন পানিতে ভেসে থাকা সেই জাহাজে শেষ হয়ে গিয়েছিল খাবারও। পানি আর খাওয়ার অভাবেও মারা গেছেন কেউ কেউ। জীবিত উদ্ধার হওয়ারা জানান, পচা গন্ধের জন্য অনেকের লাশ সমুদ্রে ফেলেও দিয়েছে দালালরা। এসব অমানবিক ঘটনার সত্যতা পেয়েছে বাংলাদেশ। তারা হয়তো ভেবেছিল একদিন দুই দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে ৬ থেকে ৭ দিন, এবং ৬ থেকে ৭ দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে, তারা ওখানে জাহাজ যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আজ দিলে তারা পাল্লা দিতে কইছে গেইমের লাগি তুই টাকা আন ৭.৫ লাখ। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জেরই ১০ জন, যাদের পরিচয়ও নিশ্চিত করা গেছে। ভাগ্য বদলের আশায় জমি জামা সর্বস্ব বেচে তাদের অনেকেই দালাল ধরে যেতে চেয়েছিলেন ইতালি। পাসপোর্ট বানাইয়া রে সায়াকে রে ৫ জায়গায় জমা দিলাম রে। বেশ্যা গরু বেশ্যা আর কিছু লাভও টেকা চাই না, বিশিতবারে আশ্রে বাদিনে টেকা দিছি। শোকাহত এসব পরিবার এখনো জানে না কবে কিভাবে ফেরত পাবেন স্বজনের মরদেহ। সরকার বলছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের কিভাবে ফেরানো যায় তা গুরুত্ব পাচ্ছে বেশি। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে, তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এর পেছনে বহুজাতিক মানব পাচার চক্র জড়িত বলে মনে করছে সরকার। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বললাম যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বিধি মেনে বিদেশ যেতে বললেও সে প্রক্রিয়াও এখনো সহজ করা যায়নি। আর তাই কাজের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও লাশ হয়ে ফিরতে হচ্ছে এসব বাংলাদেশিকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাগুলো পাকা করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের আমলে এসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে একথাই বলেন মন্ত্রী। মুলতবি ও ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় এই অধিবেশন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের নোটিশ উত্থাপন করেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নোটিশ আমলে নিয়ে ৭১ বিধির পর এ নিয়ে আলোচনার সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার। অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানানো হয়। তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপরই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্ন করেন সংসদ সদস্যরা। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫, যেটা আদেশ নম্বর ১ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ
দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও 2-4 কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলবো। যে নোটিশটা এনেছেন সেটা আমরা দেখছি, আমরা একটু দয়া করে বিধিটা ফলো করে 71 বিধির পরেই আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। দর্শক, সংসদ অধিবেশন চলছে, আমরা সরাসরি দেখে আসতে চাই আজকের কার্যক্রম। রাজা আহমেদ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন, হাটখোলা পাড়াই করেছেন বা চিরমারিতে কিছু অংশ হয়েছে, কিন্তু কোলদেয়ার গ্রাম বলে একটি গ্রাম যেখানে 2টা ওয়ার্ড, এই জায়গায় যদি জিও ব্যাগ এই বর্ষার আগে না লাগানো হয় তাহলে এই 2টা ওয়ার্ড পদ্মা নদী গর্ভে চলে যাবে, অনেক জমি জমা চলে যাবে, অন্তত 2,500 থেকে 3,000 বাড়িও নদী গর্ভে চলে যাবে। এইটা এই বর্ষার আগেই জিও ব্যাগ ওখানে পুনঃস্থাপন করা হবে কিনা, এটা আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন এবং একটি সম্পূরক প্রশ্ন করেছেন। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আগাম বন্যার সমস্ত প্রস্তুতি আমরা ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আমরা আশা করছি যে খুবই ইমার্জেন্সি ওয়ার্ক হিসাবে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আমরা খুব সতর্ক আছি কোথায় কি করতে হবে। এর মধ্যে আমরা চেষ্টা করব যে ওনার যে 2.5 কিলোমিটার সেটি যেন আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি এবং সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। অফিস সময় শুরুর পরপর সচিবালয়ে এসেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকে তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই তৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে কৃষি কার্ড সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তখনও কর্মযজ্ঞ শুরু হয়নি সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খ্যাত সচিবালয়। 3 দিনের ছুটি শেষে শুরু হওয়া কর্মদিবসে সকাল 9:05 হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাৎ পান। তাকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তার কক্ষে যান সরকার প্রধান। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে নেন খোঁজ খবর। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সরকার প্রধানের এই আকস্মিক পরিদর্শনে পুরো সচিবালয়ে বাড়ে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের তৎপরতাও। প্রথম দিন নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও খোদ প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রত্যেকের কাজে গতিশীলতা ও আন্তরিকতা বাড়াবে বলে আশা দায়িত্বশীলদের। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের বাড়তি ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী ব্যবহারে জোর দেন। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন। এ সময় 1 বৈশাখ হতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া কৃষক কার্ডের অগ্রগতি ও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। কিভাবে অর্থ সংকুলন করে দ্রুত সময়ে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কৃষক কার্ড চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সকালে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গত ৮ বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটরের পাওয়া গেছে জানিয়ে বলেন, এর মধ্যে 4টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবে। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ দিস সেক্টর। রাজধানী জুড়ে আজও জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার দীর্ঘ লাইন। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় গ্রাহকদের অনেকেই ফিরেছেন তেল ছাড়াই। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় দ্রুতই শেষ হচ্ছে জ্বালানি। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে সরকার প্রতিটি পাম্পে একজন মনিটরিং কর্মকর্তা রাখার নির্দেশনা দিলেও রাজধানীর কোনো পাম্পেই তাদের দেখা মেলেনি। ভরদুপুরে অপেক্ষায় চালক, বন্ধ গাড়ির চাকা, পাম্পে নেই তেলের মজুদ। সকাল থেকেই এমন ভোগান্তির চিত্র রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও চালকরা জানেন না কখন আসবে তেল। তেল সংকটে ভেস্তে দিনের পরিকল্পনা। 4-5টা পাম্পে আমি গিয়েছি, কোনো পাম্পের তেল নাই। লাস্ট এখন এই খালেক পাম্পে আধা ঘন্টার ঊর্ধ্বে দাঁড়ায় আছে সিরিয়ালে। বললে 11টায় আসবে, পরে বললে 2টায় আসবে, এখন বলছে 5টায় আসবে। পাম্পে লাঞ্চ করবো আমরা চিন্তা করছি। এখান থেকে সরার কোনো লাগ, কারণ অন্য পাম্পে গেছি আর পাই নাই। আমরা ফার্স্টে এখান থেকে আমরা লাঞ্চ, এখানে তেল পালি এখানে, নালি এখানে থাকতে হবে। এখান থেকে তেল সরাই কাটেন, গাড়িতে তেল নাই। সরকার পর্যাপ্ত সরবরাহ ও অবৈধ মজুদের কথা বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। যদি চাহিদা হয় 30,000, আমি যদি পাই 9,000, তাহলে আমি তো আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে তো সন্তুষ্ট করতে পারি না। যে সকল পাম্পে তেল মিলছে সেখানেও তদারকির অভাব। অভিযোগ, অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাড়াচ্ছে ব্যক্তিগত মজুদ। কেউ আবার লাইন ভঙ্গের চেষ্টায়। 1 ঘন্টা পর আপনার গিয়ে পেলাম। কালকে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পাইনি। আজকে আবার এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার নেই, আবার যে লাইনে দাঁড়ায় আমরা যেগুলো ধরতে পারি ওগুলো তো এখান থেকে বাইর করে দিই, আর যেটা না ধরতে পারি ওটা চান্সে নিয়ে নেয়। আর ম্যাক্সিমাম ট্যাঙ্কি ফুল থাকে। ছোট গাড়িতে 10 লিটার করে, ঠিক আছে, আমাদের বড় গাড়িতে 20 লিটার দিতে বলছে। এখন দেখি কি করে। কম বেশি যাই হোক, আমরা যদি সব পাম্প খোলা পেতাম তাহলে কিন্তু এরকম যানজট লাগতো না। আজকে দেখলাম যে ওই দিক দিয়ে এসে হচ্ছে লাইন, মানে ওরা ইচ্ছা মতো লাইন দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে ঠিক না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি তারা যখন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া যায়, বাট অফিস থেকে তো রেগুলার টাইমটা পাওয়া যায় না। কোথাও দিচ্ছে 200 টাকা, কোথাও দিচ্ছে 600, কোথাও দিচ্ছেই না। সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখা যায় যে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে গেলে দেখা যায় দড়ি লাগানো। এদিকে তেল নিয়ে সিন্ডিকেট, অবৈধ মজুদ মনিটরিংয়ে সরকার প্রতিটি পাম্পে একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত জানালেও দেখা মেলেনি তাদের। তদারকির বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সরকারি পাম্পের ম্যানেজারও। সংকটের মধ্যে রেশনিং পদ্ধতিতে সারা দেশে সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনি কেন কথা বলতে চাইছেন না? এখানে ট্যাগ অফিসার কোথায় আছেন? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। জ্বালানি তেল সরবরাহের খোঁজখবর রাখছেন আমার সহকর্মী শকত মঞ্জুর শান্ত। এবার তার সঙ্গে কথা বলতে চান। তিনি এই মুহূর্তে পরিবাগে আছেন। শান্ত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পাম্পগুলোতে তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখলেন, এবং সরকার নিয়োজিত যে মনিটরিং কর্মকর্তার কথা বলা হচ্ছে তারা কি কাজ শুরু করেছেন কিনা, কাউকে কি আপনার চোখে পড়েছে কিনা? তেমন কর্মকর্তাদেরকে এখন পর্যন্ত আমি পাইনি, এবং পার্শ্ববর্তী এলাকার যতগুলো পেট্রোল পাম্প আমি দেখেছি বেশিরভাগগুলোতেই বলতে হবে যে তেল দেয়া হচ্ছে না। যদিও এইখানে যে পরিবাগে যে সরকারি পাম্পটি রয়েছে মেঘনা, সেই পাম্পে কিন্তু তেল দেয়া হচ্ছে। দুপুর থেকে আমরা এটি ফলো করছি। দুপুর পর্যন্ত বলতে হবে যে এখানে খুব একটা চাপ ছিল না, কিন্তু বিকেল এবং সন্ধ্যা নাগাদ বলতে হবে এখন দীর্ঘ সারি তৈরি হয়েছে। সেটি গাড়ির সারি যেমন রয়েছে, তেমনি মোটরসাইকেলের আরোহীরাও কিন্তু এখানে তেলের জন্য অপেক্ষমান রয়েছেন, এবং দীর্ঘ লাইন। এবং এই লাইনটি বলতে হবে যে গাড়ির লাইন অনেকটা শাহবাগ পর্যন্ত চলে গিয়েছে, এবং যে মোটরসাইকেলের লাইনটি সেটি শাহবাগ এবং পরিবাগের মাঝামাঝি যেই
ইন্টারকানেক্টিং রোডটি রয়েছে সেই রোডের ভেতর শেষ পর্যন্ত চলে গিয়েছে সেই লাইনটি। এবং বলতে হবে যে এই তেল নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা গাড়ি চালক রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তির কথা বলছেন। এবং যদিও এই পেট্রোল পাম্পের যিনি কর্তা ব্যক্তি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে যে পরিমাণ তেল রয়েছে সেটি নিয়ম করেই দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে গিয়ে কথা বলে যতটুকু জানতে পেরেছি তাদের কাছে সরবরাহ হচ্ছে না, এই কারণে তারা তেল দিতে পারছে না এমন সাইনবোর্ড তারা বেশিরভাগ জায়গায় ঝুলিয়েছেন এবং এটির সুরাহা চাচ্ছেন আসলে সাধারণ যাত্রী যারা রয়েছেন বা গাড়ির মালিক যারা রয়েছেন তারা এর সুরাহা চাচ্ছেন। জি শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অবৈধ মজুদ ঠেকাতে চলছে প্রশাসনের অভিযান। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের ৭০% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন, চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো তেল মিলছে না বেশিরভাগ স্থানেই, বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু পাম্পে শুনতেছি কোনো তেলেই নাই। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এখন তেল নাই বলছে পাম্পে, এজন্য আমাদের ফেরত যেতে বলছে। তেলের গাড়ি ডিপোতে গেছে, যদি গাড়ি আসে তাহলে তেল দিবে, না আসলে দেবে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ অপ্রতুল। সংকটের কারণে বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশন। 10-12 দিন যাবত তেল নাই, এই জন্য আমরা বন্ধ হিসেবে বর্তমানে চলছে আর কি। যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ সরবরাহ আমরা কোম্পানি থেকে পাই না। ডিলারদেরও দাবি তারা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বুধবারে পাইছি 5,000, আজকে 10,000 ডিজেল দিছে। চাহিদা পাবে কিভাবে হবে? সরকার তো বলে না তেলের সংকট, তেলের সংকট তো যেই ডিপো থেকে করে। জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 12,613 লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত এই তেল পাওয়া যায়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা সহ আরও কয়েক জেলায় অবৈধভাবে তেল মজুত করায় কয়েকজনকে জরিমানা করা হয় প্রশাসনের অভিযানে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, দিনাজপুরে শ্রমিকদের যে কর্মবিরতি চলছিল, প্রশাসনের সাথে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করেছে রংপুর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। আমরা আরও খবর জানবো দিনাজপুরের পার্বতীপুর ডিপো থেকে। আমার সহকর্মী মাহফুজুল হক সেই খবর আমাদের জানাবেন। মাহফুজ, শ্রমিকরা তো ধর্মঘট প্রত্যাহার করেছে, ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কখন নাগাদ শুরু হতে পারে, কি তথ্য মিলল? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, আসলে প্রশাসনের সাথে এবং এই রংপুর পেট্রোলিয়াম টেকনোলজি ফেডারেশনের আলোচনার প্রেক্ষিতে এই যে চলমান যে ধর্মঘট, এই ধর্মঘট প্রত্যাহার করি। গোটা দিন আজকে সারাদিন আপনার এই তেল সরবরাহ বন্ধ ছিল, কিন্তু এই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে যে তেলের মালিকরা গাড়ি নিয়ে এসেছে, ড্রাইভাররা গাড়ি নিয়ে এসেছে, তারা কিন্তু এই তেলগুলি সরবরাহ করতে পারেনি। এই কারণে যে আপনার তারা অপেক্ষা করতেছে। আমি একটু বলে রাখি, এই পার্বতীপুর উপজেলার যিনি এখন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে আছেন মাহমুদ হুসাইন রাজন ও অতিরিক্ত পুলিশ সুপার নবকুমার বিশ্বাস সহ রংপুর পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আগামীকাল তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার মাধ্যমে শর্তে
এই শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আমরা এই রংপুর পেট্রোলিয়াম ট্যাঙ্ক ফেডারেশনের যে সভাপতি, আমি তার মুখ থেকেই শুনতে চাই তিনি কি শর্তে আজকে সব প্রত্যাহার করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী শ্রমিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আসলে যে জন্য আমরা কর্মবিরতি করছিলাম সেই দাবি দেবো আমার নিঃশর্তে যে আমার শ্রমিক এই সাজা দিয়েছেন, আমার শ্রমিক কালকে আমাদের মাঝে ফিরে আসবেন লাঞ্চের আগে, মানে 12টার মধ্যে আমার শ্রমিক ইউনিয়নে ফিরে আসবে। যে প্রশাসন এই যে সেই শ্রমিকদেরকে সাজা দিয়েছিল মাত্র 13 লিটার তেলের জন্য 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা, সেটি তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে আগামীকাল তাদেরকে মুক্তি দেওয়া হবে জামিনে। এই জামিনে মুক্তি দেওয়ার শর্তে আজকে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আর এখন থেকেই এই তেল সরবরাহ শুরু হয়ে গেছে। ট্যাঙ্ক লরিগুলি ঢুকার অপেক্ষায় রয়েছে ডিপোর মধ্যে এবং ডিপো কর্তৃপক্ষ তেল সরবরাহ করবে সেটাই বলে শুনছিলাম মাহফুজুল তাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। পাম্পগুলোর তেল জটিলতার প্যাচে পড়ে চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা। ঢাকায় প্রবেশ ও ছেড়ে আসা বাসগুলোর নষ্ট হচ্ছে অনেকটা সময়। এতে বাসের শিডিউলে যেমন প্রভাব পড়ছে, তেমনি গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত আরও 2 থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে। অন্যদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেল চালকদের ভোগান্তিও আকাশ ছোঁয়া। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে পরিমাণ জ্বালানি ডিপো থেকে দেয়া হয় তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়। সকাল 8টা, রাজধানীর অন্যতম প্রবেশমুখ মাতোয়াইলের একটি তেল পাম্পের দৃশ্য এটি। ঢাকায় যেসব যাত্রীবাহী বাস ঢুকছে তারা নেবে জ্বালানি, তবে এই তেল নিয়েই যত তেলেশমতি। 400 যাত্রী নামাই দিয়ে এই থেকে আইতে 4টে পাম্প পরে 4টাতে গেছি, মানে কোনো তেল দেয় না। কালকে তো তেল লইতেই পারে নাই, পুরো পাম্প বন্ধ। কালকা তেলের জন্য সকাল 8টা থেকে বিকেল 2টা, দুপুর 2টা পর্যন্ত তেল পাইনি। ঢাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া বাসগুলোর তেলের পাম্পে এমন দীর্ঘ অপেক্ষা লেগে থাকে সকাল বিকাল। সকালে গন্তব্য ছেড়ে যাওয়া বাসগুলোর পাম্পে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। তার ওপর চাহিদা মতো সব পাম্পে তেল দেয়া হচ্ছে না অভিযোগ চালকদের। জ্বালানি নিতে দীর্ঘ লাইন আর কর্মঘণ্টার অপচয়ে অতিষ্ঠ যাত্রীরাও। 8টার আগে আসলে আমরা ঢাকার ভিতরে ঢুকে গেছি, কিন্তু এই তেল নিতে গিয়ে আরো 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এখানে তেলের জন্য যেহেতু যাত্রা বিরতি, অফিস টাইম নির্দিষ্ট সময়ে যেতে পারবো কিনা একটা মনের মধ্যে টেনশন আছে। তেলের জন্য গাড়ি লেট করে আসছে, তারপরে বাচ্চা নিয়ে রাস্তায় ফুটপাতে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। যাদের ছোট বাচ্চা আছে ওদের নিয়ে আর রাস্তার পাশে বসে থাকা। তেল পাম্পে যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বাসগুলো, তখন কাউন্টারে বসে বাস পৌঁছানোর অপেক্ষায় কর্তৃপক্ষ। জ্বালানি নিতে অতিরিক্ত সময় লাগায় এর প্রভাব পড়ছে বাসের শিডিউলে। তবে নিজস্ব নির্ধারিত পাম্প আছে যেসব পরিবহনের, তারা বলছেন কিছুটা স্বস্তির কথা। মোটামুটি পাচ্ছি তো, আমাদের কোনো সমস্যা নেই, সংকট না। কিন্তু লোকাল গাড়িগুলোর বিভিন্ন রকম কথা শুনতেছি যে এদের সংকট। যখন গাড়িটা কক্সবাজার যাচ্ছে বা চিটাং যাচ্ছে, দেখা গেল 4 ঘন্টা 5 ঘন্টার গাড়ি, সেখানে 6.5 ঘন্টা লাগতেছে। প্রত্যেকটা গাড়ি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লেট, যাত্রীরা অনেক ভোগান্তি হইতেছে। এদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেলগুলোর বিড়ম্বনা চরমে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি নিয়ে লাইনেও সীমাহীন অপেক্ষা। তবুও তেল পাবেন কিনা তা নিয়ে থাকে অনিশ্চয়তা। 19টা কিলো গাড়িটা ঢাকায় আইছে, 1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি রাইলে। ও এখন বলতেছে তেল দিবেন, আগে বললো তো আমরা দাঁড়াইতাম না। কয়েকজন তেল নিল, দেখলাম 1200, 1000, 900 সবাইকে দিতে। আমি বললাম যে সবাই তো এইভাবে নিলে পাবে না। 2 দিন আগে আনা ছিল, 2 দিন ধরে বেচতে শেষের দিকে আসছে। এখন যতটুকু ছিল আমি অতটুকুই সবাই দিয়ে দিচ্ছি। পাম্পে তেলও আসছে অপর্যাপ্ত, শেষ হচ্ছে দ্রুত। এ নিয়ে ফিলিং স্টেশনগুলোয় উত্তেজনা আর অনিশ্চয়তার চিত্র এখন প্রতিনিয়ত। প্রতিটি তেল পাম্পেই এখন ঠিক একই রকম পরিস্থিতি। উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা, অনিশ্চয়তা এবং একই সঙ্গে মানুষের ভোগান্তি। জ্বালানি তেল নিয়ে এই সংকট কাটুক অতি দ্রুত, সেই দাবি প্রত্যেকের। একই সঙ্গে একটি সুনির্দিষ্ট নীতি এবং সমস্যাগুলো সমাধানের একটি সুনির্দিষ্ট পন্থা উন্মোচন হোক জাতির সামনে, সেই দাবিও মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, গত বছরের চেয়ে এবার দুর্ঘটনায় মৃত্যু কম হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেন, সামনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সহ পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর ঈদে প্রায় 1.5 কোটি মানুষ রাজধানী ছাড়েন। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অনেকের ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। বাড়তি ভাড়া, পথে পথে যানজট ও দুর্ঘটনা প্রতি ঈদেই যেন নিয়তি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদযাত্রায় দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদারে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় এই নিয়ে আলোচনা হয়। সামনের ঈদুল আজহা নির্বিঘ্ন করতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। মহাসড়কে যেখানে সেখানে বাসের কাউন্টার বন্ধ থাকবে, যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বাস। ওভার স্পিড, রুট পরিবর্তন সহ বিভিন্ন অনিয়ম রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সব পরিবহনে সরকার চালু করতে যাচ্ছে জিপিএস পদ্ধতি। সব পাবলিক পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছামতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাদী, অনিয়ম, বিশৃঙ্খলা, এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। ব্রিফিংয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল ঈদের ছুটি 10 দিনে 274 জনের মৃত্যু ও নানা অব্যবস্থাপনা নিয়ে। মন্ত্রী বলেন, দুর্ঘটনা দুঃখজনক, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ঈদযাত্রায় 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়েছে। আগের বছর এর চেয়ে বেশি 187 জনের মৃত্যু হয়েছিল। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও ডিপারচার কেউ চায় না। আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এবারের ঈদে দ্বিগুণ তিনগুণ ভাড়া নিয়ে ক্ষোভ ও অভিযোগ ছিল অনেক যাত্রীর। এর জবাবও দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে ডিসপ্লে। বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে। কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন, অস্থায়ীভাবে আছেন, সেখানে কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। তো কোথাকার মোজাম্মেল এসে আমদানি হলো 184 কোটি টাকা, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে একটা নিউজ করে দিল। 20 বছরের মধ্যে এরকম একটা বাজে ব্যবস্থাপনা হয় না। একটা গোটা ভালো হাড়ির মধ্যে একটা চুনা দিয়ে দেওয়ানো। সড়ক পরিবহন সেক্টরের এই নীতি নির্ধারকরা বলেন, যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়িত হলে সামনের কুরবানির ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 11 জেলায় নতুন জেলা প্রশাসক রদবদল হলো। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর ও সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জিএম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহান কিয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব রাশিদুল হক প্রধানকে লালমনিরহাট, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 1/11 অন্যতম কুশীলব সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মানব পাচার ও
মানি লন্ডারিংয়ের মামলায় আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, লোটাস কামাল সহ কয়েকজন বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর সিন্ডিকেট করে টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগ করে সিন্ডিকেটে আরও কারা জড়িত এবং 1-11 কুশীলবদের ভূমিকা উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ। তবে নিজেকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষ। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানব পাচার, অর্থ পাচার ও প্রতারণার মামলা রয়েছে। আরও তথ্য জানতে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের হেফাজত মঞ্জুর করেন। শেখ রেহানা, সজীব জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকটাত্মীয়। সে সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। মামলার বাদী দাবি করেন মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সাবেক এই সেনা কর্মকর্তাকে চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। তবুও তার বৈধ এজেন্সির একজন লোকও মালয়েশিয়া যেতে পারেনি। আমার এজেন্সি 102 জন রিক্রুটিং 102 জন শ্রমিকের অনুকূলে 1,54,000 লক্ষ টাকার সামথিং আমি টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি বিগত স্বৈরাচার সরকারের সময়ও হাইকোর্টে রিট করেছিলাম। তাদের চাপের মুখে, ভয়ভীতির মুখে আমি তৎকালীন সময়ে হাইকোর্টে এসে রিট নন পজিশন করতে বাধ্য হয়েছি। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ অন্তত 10টি মামলা রয়েছে। গত সোমবার রাতে তাকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখাতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এজন্য আগামী 7 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর জানান 1/11 থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচার ট্রাইব্যুনালেই হবে, ছাড় পাবে না জড়িত কেউই। 1/11 সময়ের আলোচিত 2 সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ বর্তমানে গ্রেফতারের পর রিমান্ডে আছেন পৃথক 2টি মামলায়। মানবতা বিরোধী অপরাধ মামলায় তাদের আসামি করতে রোববার আবেদন জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই আন্দোলনে ফেনীতে হত্যাযজ্ঞের মামলায় এবং মামুন খালেদকে গুমের মামলায় গ্রেফতার দেখাতে চায় প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাবেক 2 সেনা কর্মকর্তাকে 7 এপ্রিল হাজির করতে কারা অধিদপ্তরকে নির্দেশ দেন। সেদিনই তাদের গ্রেফতার দেখানোর বিষয়ে জানানো হবে সিদ্ধান্ত। তাদেরকে শোর অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারবো এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। চিফ প্রসিকিউটর জানান তদন্তে ছাড় পাবে না কেউই। 1/11 থেকে আওয়ামী শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িতদের আনা হবে শাস্তির আওতায়। তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাদের আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। এদিকে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দেন তাইমের বন্ধু রাহাত হোসেন। তুলে ধরেন সেদিন পুলিশের গুলিতে নৃশংসতা ও তাইমকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার বিষয়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দলীয় আদর্শের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথাই বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা যাতে উচ্চ আদালতে প্রবেশ
করে সংবাদ সংগ্রহ করতে পারে সেজন্য প্রধান বিচারপতির সাথে কথা বলবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব, তবে সস্তা জনপ্রিয়তার জন্য কাজ করব না। তরুণ আইন শিক্ষার্থীদের দ্রুততম সময়ে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণে কাজ করবেন বলেও জানান রুহুল কুদ্দুস কাজল। একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। রাজধানীর মিরপুর 10 এলাকার হোপ মার্কেট থেকে মিরপুর 1 পর্যন্ত ফুটপাত অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য অবৈধ দখলদারদের সাথে বৈঠক করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় ফুটপাত দখল করে বসানো দোকান বন্ধ করে সেখানে অবস্থান নেয় অনেক দোকানি। প্রশাসক আসার খবরে অনেকে আবার গা ঢাকা দেয়। বেশ কয়েকজন অবৈধ দোকানদারদের সাথে কথা বলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। পরে সাংবাদিকদের জানান, জনগণের চলাচলের জন্য ফুটপাত অবৈধ দখলমুক্ত করার কোনো বিকল্প নেই। মানুষের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করছে ডিএনসিসি। তবে মানবিক দিক বিবেচনায় এখনই দোকানগুলো অপসারণ করা হচ্ছে না। পুনর্বাসনের বিষয়ে তাদের সাথে আলোচনা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে জনগণের সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করে নয়। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনিভাবে একইভাবে যারা গরিব ব্যবসায়ী আছে তাদেরকেও একটা ব্যবসায়িক জায়গায় তাদেরকে একটা বন্দোবস্ত করে দিতে হবে। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে আগুনে পুড়েছে রফতানিমুখী চিংড়ি হিমাগার। এ সময় আতঙ্ক সৃষ্টি হলেও শ্রমিক কর্মচারীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রফতানির জন্য চিংড়ি মজুত করা ছিল এই হিমাগারে। বেলা 12টার দিকে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় বিডি সি ফুডের এই কোল্ড স্টোরেজে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি। ধোঁয়া দেখছি, ফায়ার সার্ভিসে কল দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে, ওনারা সহ সাথে থেকে ভিতরে গিয়া ধোঁয়া এখন কিছুটা কম আছে। আমরা ধোঁয়া বাইর হচ্ছে, আমরা নিয়ে পানির লাইন নিয়ে যে পানি মারিয়ে দিয়েছি। আমরা কাছে ধোঁয়া বাড়িতেছে, এখানে সব পরের সময় যেটা শর্ট সার্কিট থেকে হইতেছে। মানুষজন তেমন ক্ষতি হয়নি, এখানে মানুষজন ছিল না তেমন। কলস্টোর তো, এটা তো কলস্টোর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু এখানে 0 ডিগ্রি সেলসিয়াস দিছে, তখন আমরা ওয়াটার ব্যবহার করেছি। ওয়াটার ব্যবহার করে যখন 0 ডিগ্রিটা আস্তে আস্তে ভেঙে, বরফ ভেঙে ভেঙে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন আমাদের কাজগুলো করার ইজি হয়েছে। এখন আমরা বর্তমানে স্মোকটা আবার টেম্পারেচারটা অনেকাংশে কমিয়ে ফেলছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি, তবে প্রতিষ্ঠান মালিকপক্ষের দাবি পুড়ে যাওয়া 3 নম্বর কোল্ড স্টোরেজটিতে প্রায় 500 টন চিংড়ি মাছ ছিল। আমাদের লোকজন তো ওখানে কাজের শিডিউলি কাজের গতি হিসেবে কাজ যখন দেখতেছে ধোঁয়া বেরোতেছে, তখন আমরা ওখানে নিশ্চিত লাগছে। এরপরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই আর কি। আর কত বড় জায়গায় আমাদের ওখানে প্রায় আপনার 500 টনের উপরে মাছ ধারণ ক্ষমতা, এবং এটা ফুল ফিল আপ ছিল। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার্ডিওভাস্কুলার চিকিৎসায় বিপ্লব ঘটাচ্ছে। এআই সিস্টেমে বড় আকারের ডাটা বিশ্লেষণ করে রোগ নির্ণয় ও চিকিৎসার প্রতিটি ধাপে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। বিশেষ করে জটিল ক্ষেত্রে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হচ্ছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্সে চিকিৎসকরা এসব বলেন। অধিকাংশ এআই টুল এখনও প্রাথমিক ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। ব্যাপকভাবে ব্যবহারের আগে এগুলো যাচাইয়ের প্রয়োজন বলে মন্তব্য করেন চিকিৎসকরা।
প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিওর কনফারেন্স 2026-এর প্রি কনফারেন্স ওয়ার্কশপে মেডিকেল আর্টিফিশিয়াল এবং এমআরআই এর আধুনিক অগ্রগতি তুলে ধরা হয়। ওয়ার্কশপে লাইভ ডেমনস্ট্রেশন এবং ব্যবহারিক সেশনে এআই সহায়ক কার্ডিয়াক ইমেজিং ব্যাখ্যা, চুলের সংযুক্তি এবং হার্ট ফেইলিওর নির্ণয় ও ব্যবস্থাপনার কেস স্টাডি নিয়ে আলোচনা হয়। এখন বোরো আবাদের মৌসুম, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে উৎপাদন খরচে। তাই চলমান সংকটময় পরিস্থিতিতেও বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম। বিষয়টি আবারও নিশ্চিত করলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে নতুন সরকার। এর উপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি মরার উপর খাড়ার ঘা হিসেবে কাজ করছে। জ্বালানি তেলের জন্য এই দীর্ঘ লাইন গত কদিন ধরেই অতি পরিচিত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মেলে না কাঙ্ক্ষিত তেল, বন্ধ বেশিরভাগ পাম্প। তবে এমন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে আবারও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। ইরানকে কেন্দ্র করে যে সংঘাত পরিস্থিতি, তাহলে এটা একটা মরার উপরে খাড়ার ঘা হিসাবে যুক্ত হয়েছে। দুপুরে আগারগাঁও এনবিআর ভবনে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে ব্রিফিং করেন তিনি। জানান, বোরো আবাদের সময় ডিজেলের দাম বাড়ালে প্রভাব পড়বে কৃষি পণ্যের উৎপাদন খরচে, বাড়বে মূল্যস্ফীতি। বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই, তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। তাহলে সাধারণ জনগণের প্রতি যে আমরা আমাদেরকে যে নিরঙ্কুশ যে ম্যান্ডেট দেওয়া হয়েছে, তার শ্রদ্ধাবোধ কি? পতিত সরকার রাজস্ব আয়ে গোজামিল করেছে, বাস্তবে বেড়েছে দারিদ্র্য। এমন তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ব্যয়বহুল হলেও সামাজিক সুরক্ষা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। কর জিডিপি অনুপাত 10% নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরে যে পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমরা লক্ষ্যমাত্রা অর্জিত করব, এবং এর যার ফলে আমরা কর জিডিপি হারকে আমাদের ইশতেহারে যেটা লক্ষ্যমাত্রা ধার্য করা আছে, একসময় 10% নিয়ে যাওয়া হবে, তারপরে 2035 সালে 15% নিয়ে যাওয়া হবে। রাজস্ব ঘাটতি পূরণে কর কাঠামো ও নীতিগত পরিবর্তনে কাজ করার আশ্বাসও উঠে আসে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কণ্ঠে। এনবিআর বিভাজন যুক্তিসঙ্গত বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আর দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।